সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এঞ্জেল হসপিটাল হেলথ টক আয়োজিত স্বাস্থ্যকতার আজকের পর্বে। সাথে রয়েছি আমি ডক্টর শিবলি। দর্শক, কণ্ঠস্বর আমাদের অনুভূতি পরিচয়ের এক গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কণ্ঠস্বর যদি নিঃশব্দ হয়ে যায়? অবহেলা, ভুল ব্যবহার এবং শারীরিক কিছু সমস্যার কারণে কিন্তু কণ্ঠস্বর ঝুঁকির মুখে পড়তে পারে। তাই প্রথমেই আমাদেরকে জানতে হবে কণ্ঠস্বর সুরক্ষার গল্প, সচেতনতার প্রয়োজনীয়তা এবং কিভাবে আমরা যত্ন নিতে পারি। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার নুরুল হুদা নাইম, নাক কান গলা ও হেড নেক বিশেষজ্ঞ, লেজার সার্জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট। জি, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে। আসসালামু আলাইকুম শাবনাজ জাফরিন, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা স্যার, শুরুতেই আপনার কাছ থেকে আমি একটু জানতে চাবো যে আমাদের কণ্ঠস্বর আসলে কিভাবে তৈরি হয়? ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা জানি যে একটা মানুষের ভয়েস কিন্তু তার ইউনিক, অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা এক একটা ভয়েস। আমরা যদি মানুষটাকে চোখে নাও দেখি, তবুও আমাদের এই আগের থেকে যদি ওনার ভয়েসটা আমার জানা থাকে, তাহলে কিন্তু আমরা ভয়েস শুনেই মানুষটাকে আইডেন্টিফাই করতে পারি। সুতরাং ভয়েস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা খুব সহজেই আসলে আল্লাহর এই নিয়ামতটা আমরা পেয়ে যাই, যে কারণে এই ভয়েসের যে যত্ন নিতে হবে সেই ব্যাপারে কিন্তু আমরা অনেকেই মানে ওয়াকিবহাল থাকি না বা সচেতন থাকি না। কিন্তু ভয়েস যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এই ভয়েসের মাধ্যমে আমরা কিন্তু মানুষের সাথে কমিউনিকেশন করছি, কথা বলছি, একদম যাবতীয় সব কিছু কিন্তু এই ভয়েসের মাধ্যমেই চলছে। আমরা আমাদের প্রিয়জনকে দোয়া করছি, ভালোবাসার গল্প, ভালোবাসার কথা বলছি, কিন্তু এই ভয়েস যদি একদিন বন্ধ হয়ে যায়, ধরুন আপনার ভয়েস হঠাৎ কোনো কারণে বন্ধ হয়ে গেল, তখন আপনি মানে এই যে কষ্টটা, এটা যদি একবার ফিল করেন, তাহলে কিন্তু ভয়েসের যত্ন নিতে আপনি বাধ্য হবেন। তাহলে আসুন আমরা প্রথম প্রশ্ন যেটা বুশরা করেছেন, শাবনাজ জাফরিন করেছেন, যে আমরা ভয়েস কিভাবে তৈরি হয়, আমরা যদি এই গল্পটাকে বা এই মেকানিজমটা আমরা জানতে চাই, তাহলে সবার আগে আমি বলবো একটা ভিডিও যদি আমরা দেখে ফেলি, প্রিয় দর্শক, আপনাদের কাছেও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা দেখে আমরা আরো অনেক তথ্য এখান থেকে পেয়ে যাব। আমি রায়হান সাহেবকে অনুরোধ করব ভিডিওটা একটু দেখানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এখানে দেখলাম যে আমাদের লেরিংসের মধ্যে দুইটা ভোকাল কর্ড থাকে। এই দুইটা ভোকাল কর্ডই হচ্ছে আমাদের শব্দ উৎপাদনের মূল জায়গা। তাহলে এই দুইটা ভোকাল কর্ড যখন কম্পন হয় এবং তারা একজন আরেকজনের সাথে যত বেশি অতপ্রতভাবে মানে একজনের গায়ে লেগে থাকবে, তত শব্দ ভালো হবে। অর্থাৎ আমাদের লাংসে থাকছে হচ্ছে এয়ার কলাম, বাতাস। আমরা জুড়ে শ্বাস নিয়ে মানে লাংসটাকে বাতাস দিয়ে ভরে রাখি, তারপরে এই বাতাসটা যখন উপরের দিকে আমরা মানে আনি, এবং তখন ভোকাল কর্ডে কম্পন শুরু হয়, এবং এই কম্পনের ফলে আমাদের কিন্তু সাউন্ড তৈরি হয়। এই সাউন্ডটা কিন্তু মিনিংফুল করার জন্য আমাদের মানে গলার ভিতর অংশ এবং মুখগহ্বর, নাক, দাঁত, জিহ্বা সবাই অংশগ্রহণ করে। অর্থাৎ আমরা যদি এটাকে আরো মানে সহজভাবে ভাবি, যে এই ভোকাল কর্ডটা কম্পনের জন্য আমাদের বাতাসের কলাম দরকার, যেটা লাংস থেকে আসে বা ফুসফুস থেকে উপরে উঠে, এবং এই ভোকাল কর্ড দুইটা যখন কম্পিত হয়,
তখন কিন্তু তারা একজন আরেকজনের সাথে মানে গায়ে গায়ে লেগে একটা সাউন্ড তৈরি হয়। এই সাউন্ডটাকে আমরা মিনিংফুল করি উপরের অংশে আমাদের মুখগহ্বর, তালু, জিহ্বা, দাঁতের মাধ্যমে। তখন আমরা একটা সুন্দর একটা শব্দ, সুন্দর একটা বাক্য আমরা পাই এবং আমরা বুঝি, কমিউনিকেশন করি। মানুষের আবেগ, অনুভূতি সবকিছুই আমরা বহিঃপ্রকাশ ঘটাতে পারি এই কথার মাধ্যমে। সুতরাং আমাদের সামনে 16 এপ্রিল বিশ্ব কণ্ঠস্বর দিবস। সুতরাং এই কণ্ঠস্বর দিবস উপলক্ষে আমরা আজকে আয়োজন করেছি এই কণ্ঠস্বর নিয়ে কিছু কথা বলা, যদি আপনাদের কোনো উপকারে আসে। আমি ছোট্ট একটা গল্প যদি বলি তাহলে আরো ভালো লাগবে আমার, আপনাদের কাছে আমার মনে হয়। যে এক শিক্ষক কিছুদিন আগে আমার চেম্বারে এসেছেন। ওনার গলা ভাঙ্গা, স্বর ভঙ্গ অবস্থা, প্রায় 3 সপ্তাহের অধিক হয়ে গিয়েছে। এখন উনি এই গলার মানে শব্দটা ভালো মতো উচ্চারণ করতে পারেন না। এর অর্থ শুধু এই না উনি মানুষের সাথে কমিউনিকেশন করতে পারছেন না, উনি শিক্ষাদান করতে পারছেন না, উনি ওনার আইডেন্টিটি হারাচ্ছেন, উনি ক্লাসে যেতে পারছেন না, ক্লাসে পড়াতে পারছেন না, সমাজে মানুষের সাথে উনি ভালো ভালো মতো কমিউনিকেশন করতে পারছেন না। সুতরাং এই যে একটা কষ্ট, এবং শেষমেশ ওনার যে সমস্যাটা হবে আরো আরো বিপজ্জনক হবে, সেটা হচ্ছে ওনার মানে আয় রোজগারও থাকবে না। সুতরাং সময় থাকতে অবশ্যই আমাদেরকে ভয়েস বা এই কণ্ঠনালীর যত্ন নিতে হবে। এবং আমরা আজকে জানবো যে কি যত্ন নিলে আমাদের এই কণ্ঠস্বরকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, তাকে নিঃশব্দ হইতে বা নির্বাক হইতে আমরা দিব না। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা আশা করছি যে আজকের এই পর্বে আপনারা অনেক মানে বেশি উপকৃত হবেন যদি মনোযোগ দিয়ে শোনেন। ধন্যবাদ আমরা আরো আপনাদেরকে। অনেক আলোচনা করব। আমরা অনেক আলোচনা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর নাইম। এখন আমি একটু জানতে চাবো যে অনেক সময় দেখা যায় যে আমাদের কিন্তু গলা ভেঙে যায়, তো সবাই কিন্তু মানে খুব গুরুত্ব দিয়ে বিষয়টা নেন না। তো স্যার, এটি কতটুকু ঠিক? গলার আওয়াজ বা স্বরভঙ্গ, প্রথম আমার মনে হয় যে বাংলাদেশে এমন এডাল্ট মানুষ খুব কমই পাওয়া যাবে যাদের গলা একবার হইল না একবার হইলো বসে বসে গিয়েছে বা বসেছে। আমরা ছোটবেলায় যখন কোনো ইলেকশন আসতো, তখন আমরা কিন্তু মানে বিভিন্ন প্রার্থীর মিছিলে যেতাম, এবং এই মিছিলটাই হচ্ছে প্রথম কারণ আমাদের স্বরভঙ্গের। অর্থাৎ ওই দিন আমরা খুব চিল্লাপাল্লা করে অনেক জুড়ে সুরে মিছিল দিয়ে আসছি, আমার ভাই, তোমার ভাই, চাচাও ভাই, বাবাও ভাই। সুতরাং সব মিলে দেখা গেল যে পরের দিন সকালে আপনার আর কথা বের হচ্ছে না, গলার আওয়াজ বন্ধ। এবং খুব ঠান্ডা জায়গায় গেলে বা ঠান্ডা খাওয়ার পরে কিন্তু অনেক সময় এই এক্সপিরিয়েন্সটা হতে পারে। এটাকে আমরা বলছি অ্যাকিউট লেরিনজাইটিস। অর্থাৎ আমরা যে ভোকাল কর্ডটা দেখেছি একটু আগে, ওই ভোকাল কর্ডটা কিন্তু কম্পনের মাধ্যমে আমাদের শব্দটা তৈরি হচ্ছে। যখন আমরা অনেক শাউটিং করি অথবা মানে ওভার ইউজ অফ ভয়েস করি, তখন ওখানে কিন্তু ইনফ্লেমেশন হয়ে যায়। অর্থাৎ ভোকাল কর্ডের যে মিউকোসাটা আছে, যে কাভারিংসটা আছে, এটা কিন্তু ফুলে যায়, ফুলে যায়, ইডেমা হয়ে যায়, এরকম অবস্থা। তখন কিন্তু কথা আর ভালোভাবে উচ্চারণ হয় না। তখন আমরা এটাকে স্বর ভাঙা বা গলার স্বর বসে যাওয়া এরকম একটা শব্দ দিয়ে এটাকে চয়ন করি। এবং এটা ভয়ের কোনো কারণ নাই, কারণ আপনি অনেক বেশি চিৎকার চেঁচামেচির পরে এটা হয়েছে। এমনকি ফিস ফিস করে কথা বললেও কিন্তু স্বরভঙ্গ হইতে পারে। সুতরাং দুইটাই ক্ষতিকর, চিৎকার করে কথা বলা এমনকি ফিস ফিস করে কথা বলা, এই দুইটাই অ্যাভয়েড করতে হবে। তো এইটা যেহেতু আমাদের অনেক বেশি চিৎকার চেঁচামেচির কারণে এরকম একটা রোগ হয়, সুতরাং আমরা যদি আবার এটাকে কিছু সময় রেস্ট দিই কয়েকদিন, এবং কিছু হোম রেমেডি আছে, আমরা আলোচনায় পরে আসবো এগুলাতে, তাইলে কিন্তু এটা ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা ভালো হয় না। তো এই ক্ষেত্রে প্রিয় দর্শক, আপনাদের জন্য আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে যদি আপনার এই স্বরভঙ্গটা
2 সপ্তাহের অধিক সময় স্থায়ী থাকে, তখন কিন্তু আপনি আর ঘরে বসে থাকবেন না। অবশ্যই আপনাকে একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেই হবে। এর কারণ হচ্ছে, যদি বয়স 40-এর ঊর্ধ্বে হয়, তাহলে ধরে নিতে হবে নিশ্চিত আপনার গলায় কোনো ভয়েস বক্সের কোনো সমস্যা হয়ে গিয়েছে, এবং এটাকে ডায়াগনোসিস করতে হবে, চিকিৎসা করতে হবে। সুতরাং মনে রাখার মতো যে কথাটা আমরা বললাম, যে 2 সপ্তাহের অধিক যদি আপনার স্বরভঙ্গ স্থায়ী থাকে, তাহলে অবশ্যই আপনি এটাকে গুরুত্বের সহিত বিবেচনা করে ভালো একজন ইএনটি ডাক্তারের পরামর্শ নেবেন এবং ওনার কথা মতো আপনি চিকিৎসা করবেন। সুতরাং গলার স্বরভঙ্গ হইলে এটাকে কোনোভাবেই অবহেলা করার কোনো কারণ নেই, কারণ এই স্বর আপনার চলে গেলে আপনি কিন্তু নিজের অস্তিত্ব বিলীনের একটা বিষয় চলে আসে এখানে। ধন্যবাদ প্রিয় ধন্যবাদ ডক্টর দর্শক। নাইম। আমি শুরুতে এটা বলছিলাম যে কণ্ঠস্বর হচ্ছে নিজের পরিচয়। তো এখন আমি একটু জানতে চাবো যে এই যে আমরা কণ্ঠস্বর ভাঙা বলছি, তো এর পেছনে কি কারণ রয়েছে? আমরা যদি আবার এই ছবিটা একটু দেখতে পারি, রায়হান সাহেব, আপনি যদি ছবিটা দিতে পারেন, তাহলে আমরা এখান থেকে একটু আগে যে কথাটা বললাম এবং এর পরেও যে কথাগুলো বলবো সেটা মানে আসবে এখানে। এটা না, ওই যে একজন মানুষের ছবি সহ যেটা আছে ওটা দেন, গলার ছবি সহ যেটা আছে এটাও না। প্রিয় দর্শক, আমরা আসলে হ্যাঁ, এইগুলো থাক। প্রিয় দর্শক, আমরা আসলে আপনাদেরকে ছবিগুলো দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, এই জন্য আমরা ছবিগুলো মানে এড করার চেষ্টা করছি। দেখেন এখানে যে মানে 2টা ভোকাল কর্ড দেখা যাচ্ছে, এই 2টা ভোকাল কর্ডে কিন্তু মানে স্মুথনেস নাই, রাফ এবং ইরেগুলারিটি আছে, কোথাও ফুলা কোথাও ইরেগুলার, মানে এবং কনজেশন আছে। এই যে অবস্থা, এর আগের যেটা আমরা বলছিলাম যে মানুষও যেটা আছে, গলাশও যেটা আছে, 3টা ছবি একসাথে, ওটা দেখান তো একটু। তো এই এটা না 3টা ছবি সহ প্রথম যেটা দেওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তো এই ভোকাল কর্ড যদি স্মুথ না হয়, তাইলে কিন্তু এ পজিশন, অর্থাৎ একজন আরেকজনের কাছে আসতে বাধাগ্রস্ত হয়, অর্থাৎ এখানে কোনো ফাঁক থেকে যায়, তখন বাতাস বেরিয়ে যায়, তখন আর ভয়েসের কোয়ালিটিটা মানে তখন নষ্ট হয়ে যায়, অল্টারেশন অফ ভয়েস, অর্থাৎ ভয়েসের কোয়ালিটিটা তখন বদলে যায়। আমরা যে ভয়েসটাতে সাধারণত কথা বলি বা মানে আলোচনা করি, ভাব প্রকাশ করি, তখন এই ভয়েসটা তখন চেঞ্জ হয়ে যায়। সুতরাং এর প্রধানতম কারণ আমরা বলছি যে শাউটিং করা বা চিৎকার চেঁচামেচি করা, ফিস ফিস করে কথা বলা, এমনকি আমরা ঠান্ডা কোনো কিছু খাওয়া, ধূমপান, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ধূমপান, তাতে কিন্তু ক্রনিক ল্যারিঞ্জাইটিস হয়। অতিরিক্ত কফি বা অ্যালকোহল এগুলা খেলেও কিন্তু গলার আওয়াজ ভাঙতে পারে। আর বিশেষ করে আমরা যারা শিক্ষক, রাজনীতিবিদ, গায়ক, নায়ক এবং হকার, অর্থাৎ যারা ভয়েস ইউজার, ওনারা টিচার, অর্থাৎ ওনারা পলিটিশিয়ান, ওনারা ভয়েসটাকে পুঁজি করে কিন্তু আমরা বেঁচে আছি। সুতরাং আমাদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ ওভার ইউজ অর মিস ইউজ অফ ভয়েস, অনেক সময় 100 জন মানুষের সাথে আপনি কথা বলবেন, কখনো গরম কখনো নরম, হ্যাঁ। সুতরাং এই সব মিলে দেখা যাচ্ছে যে একটা সময় হয়তো যে ভোকাল কর্ড তখন ইরেগুলার হয়ে যায়, ক্রনিক লেরিঞ্জাইটিস আমরা যেটাকে বলি, হ্যাঁ, বা ইনফ্লেমড হয়ে যায়, অ্যাকিউট লেরিঞ্জাইটিস। এই সময় মানে এই সমস্ত কারণে কিন্তু আমরা গলার স্বরভঙ্গের কারণ হতে পারে। এবং তার চেয়ে পরে যে বিষয়টা আমাদের আরো আসবে, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে গলার মধ্যে ক্যান্সার হয়ে যাওয়া। এই জন্যই আমরা যে কথাটা বারবার জোর দিচ্ছি, অর্থাৎ আপনার ভয়েস চেঞ্জ হয়ে গেলে, স্বরভঙ্গ হয়ে গেলে আপনি বসে থাকবেন না, যত দ্রুত সম্ভব। 2 সপ্তাহ বসে থাকার প্রয়োজন নেই, আপনি যত দ্রুত সম্ভব আপনার একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাবেন এবং উনি
একটা পরীক্ষা আছে যেটাকে আমরা বলি FOL, পরে আমরা ডিটেলস আসবো, অর্থাৎ ক্যামেরা দিয়ে আমরা গলার ভিতরটা একটু আগে যে ছবিগুলো আমরা দেখলাম এইভাবে আমরা ছবিগুলো দেখতে পারি, ভিতরে ভয়েস বক্সের অবস্থা কি সেটা আমরা নির্ণয় করে মানে প্রকৃত রোগ নির্ণয় করে আমরা আর্লি চিকিৎসা করলে মানে এই অ্যাকিউট, ক্রনিক, ফাঙ্গাল যে ইনফেকশনই হোক না কেন সবগুলা কিন্তু চিকিৎসা দ্বারা ভালো হয়, এবং এমনকি ক্যান্সারও চিকিৎসায় ভালো হওয়ার একদম মোটামুটি পুরা নিশ্চয়তা আমরা দিতে পারি আর্লি চিকিৎসা শুরু করলে। সুতরাং প্রিয় দর্শক, আমরা যে কথাটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে আপনার বয়স কোনো না কোনো ভাবে যদি অল্টার হয়ে যায়, আপনার নর্মাল বয়স থেকে সর্বঙ্গের কারণ হয়ে যায়, কারণটা কি সেটা ধরার জন্য আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। ধন্যবাদ প্রিয় দর্শক। ধন্যবাদ ডক্টর নাইম। আমি ইদানিং শুনছিলাম যে রিফ্লাক্স ডিজিজ কণ্ঠস্বর পরিবর্তন করতে পারে, তো এটি কতটুকু সত্যি? খুবই ভালো একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে রোগ আমাদের মোটামুটি সবারই আছে বলা যায়, এবং আমার মনে হয় যে বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে আসছেন আর ভালো একটা ঢেকুর আসে নাই, এরকম মানুষ পাওয়া খুব কঠিন। সুতরাং অর্থাৎ ওখানে অনেক বেশি মশলা থাকে, আমরা পেট ভরে খাই এবং পরবর্তীতে দেখা যায় যে আমাদের উপরের দিকে একটা রিফ্লাক্স হচ্ছে, এবং অনেক সময় এটা কারো কারো রোগ আকারেও কিন্তু আছে, উনি নর্মাল খাবার খেলেও এটা হয়। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে ধরি যে আমরা যে খাবারগুলা খাচ্ছি সেগুলা কিন্তু আমাদের স্টমাক বা খাদ্যতলিতে গিয়ে ওখানে স্টক থাকে, এবং ওইখানেই সে হজম প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে পরবর্তীতে এনার্জি সাপ্লাই করে। তো এই খাবারগুলা যখন মানে স্টমাকে থাকে তখন কিন্তু তাকে হজম করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল, অ্যাসিড এগুলা নিঃসৃত হয়, আমরা লেমন ভাষায় যেটা বলছি। তো এই অ্যাসিডগুলা কিন্তু স্টমাকের যে আবরণ আছে আল্লাহ তাআলা কিন্তু এভাবে তৈরি করেছেন, স্টমাকের আবরণের জন্য সেটা কিন্তু ক্ষতিকর না, সে মানে মানে ওটা টলারেট করতে পারে। কিন্তু যখন ঢেকুর দিলাম, আমার স্টমাকের কন্টেন্ট গুলা যখন অ্যাসিড সহ উপরে চলে আসলো, তখন কিন্তু ইসোফেগাস থেকে শুরু করে ফেরিংস এবং ল্যারিংসে সেটা বার্ন হয়ে যায়, কেমিক্যাল বার্ন, কেমিক্যাল বার্ন হয়ে যায়, এবং তখন কিন্তু স্বর বঙ্গের একটা কারণ হিসাবে এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জার্ড যেটাকে আমরা বলি, কেউ কেউ GARD বলেন অথবা জার্ডও বলেন। তো এই রোগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে প্রসঙ্গ। সুতরাং এইটা থেকে আমাদের অবশ্যই চিকিৎসা নিতে হবে। আমরা মানে ওভার ইটিং করবো না, মশলাযুক্ত খাবার পরিহার করব। যাদের এটা রোগ আছে তাদেরকে নিয়মিত কিছু হয়তো ঔষধও খাওয়া লাগতে পারে, ঘুমানোর আগে 2 ঘন্টা আগে খাবার খেতে হবে, অর্থাৎ আমরা আবার একটা লাইফস্টাইল চেঞ্জের দিকে আমাদেরকে যেতে হবে। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, মাথা উঁচু করে আপনাকে ঘুমাতে হবে, নিয়মিত ব্যায়ামও করতে হবে, তাইলে দেখা যাবে যে আমরা এই রোগ থেকে মুক্তি পাচ্ছি। ধন্যবাদ শাবনাজ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম। ডক্টর নাইম, আপনি প্রথমে বলছিলেন একটু ধূমপানের কথা। তো ধূমপানের সাথে এই যে কণ্ঠস্বরের যে পরিবর্তন, এটির সম্পর্ক কতটা গভীর? প্রিয় দর্শক, এই ধূমপান যাদের অভ্যাস আছে, আমি বলবো আপনি প্রথমেই আজকে এই কথাগুলো শোনার আগেই প্রতিজ্ঞা করেন যে আমি ধূমপান ছাড়বো, ধূমপান আমি আর করবো না। কারণ এই শরীরের 80% মানে রোগ এবং ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে এই ধূমপান বিভিন্ন অঙ্গে। আর আমাদের লেরিংস বা আমরা যেটাকে বলি শ্বাসনালী, এটা তো সরাসরি এই ধূমপানের সাথে জড়িত। আমরা যে টান দিয়ে যে ধোঁয়াটা গিলছি এবং সেটা শ্বাস মানে ফুসফুসে যাচ্ছে, এটা এটা থেকে অনেক হাজার হাজার কেমিক্যাল কিন্তু আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা মানে না বললেই নয়, যে অনেকেই আসে বলেন যে আমি তো জীবনে ধূমপান করি নাই, তাহলে আমার কেন এটা হলো? তো ভাই, আপনি ধূমপান করেন নাই, কিন্তু আপনার বন্ধু, আপনার বড় ভাই, আশেপাশে আপনারা কিন্তু উনি ধূমপান করেছেন, আপনার বস ধূমপান করেছেন, আপনি কিন্তু কাছে বসা ছিলেন, এরকম কিন্তু আমাদের প্রায়ই হয়।
অর্থাৎ একটা গল্প হচ্ছে, গল্প করতেছেন, ওইখানে ধূমপান হচ্ছে, আপনি কিন্তু করেন না, বাট আপনি বসে আছেন। এইখানে কিন্তু মনে রাখতে হবে প্রিয় দর্শক, এখানে যিনি ধূমপান করেন আর যিনি করেন না তাকে আমরা বলছি প্যাসিভ স্মোকার। অর্থাৎ একজন টান দিচ্ছেন, উনি হচ্ছেন অ্যাক্টিভ স্মোকার, আর যিনি টান দিচ্ছেন না, মানে পাশে থেকে নিচ্ছেন, তিনি হচ্ছেন প্যাসিভ স্মোকার। এই প্যাসিভ স্মোকাররা, গবেষণায় দেখা গিয়েছে প্যাসিভ স্মোকাররা দ্বিগুণ মানে ক্ষতিগ্রস্ত হন অ্যাক্টিভ স্মোকারের চেয়ে। সুতরাং আমাদের বাংলাদেশ সরকার কিন্তু আগে এটা নিয়ে অলরেডি ওনারা মানে একটা আইন জারি করেছেন যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না, বাসে বা ট্রেনে অনেক জায়গায় এরকম জায়গায় যেন ধূমপান না করা হয়, ধূমপানের জন্য আলাদা যে ডেজিগনেটেড এরিয়া আছে ওই জায়গাতে করতে হবে। কারণ আপনার ধূমপানের কারণে আপনার আশেপাশের মানুষজন বেশি দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটা মনে রাখবেন। সুতরাং পাবলিক প্লেসে কেউ ধূমপান করলে আপনারা অবশ্যই তাকে বাধা দিবেন যে ভাই আপনি এখানে করবেন, আপনি ওই যেখানে ধূমপান করার জায়গা আছে ওইখানে করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং ক্যান্সারের জন্য এই ধূমপানটাই হচ্ছে সবচেয়ে বড় মানে ক্ষতির কারণ। ধন্যবাদ শাবনাজ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম। দর্শক, এই মুহূর্তে আমরা একটি ছোট বিরতিতে যাব। আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এখনো বাকি। স্যার আমাদেরকে বলবেন চিকিৎসা কি এবং কিভাবে আমরা যত্ন নিতে পারি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। এনজেএল ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক, সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক কান গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি, লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। দর্শক, আমরা ফিরে আসলাম একটি ছোট বিরতির পরে। আমাদের সাথে রয়েছেন ডক্টর নুরুল হুদা নাইম। স্যার, আমরা তো আলোচনা করছিলাম যে কি কি কারণে হয়, এবং আপনি ধূমপান যারা করে তাদের কথা বললেন। আশা করি আমাদের দর্শক এই ধরনের কারো অভ্যাস থাকলে অবশ্যই পরিহার করবেন। তো একজন রোগী যখন আপনার কাছে আসেন কণ্ঠস্বর ভাঙা নিয়ে, তো পরীক্ষা কিভাবে? প্রিয় দর্শক, যখন আপনার স্বরভঙ্গটা হবে তখন আমাদের ইএনটি ডাক্তার হিসাবে আমাদের প্রধানতম কাজ হবে যে কারণটা নির্ণয় করা। তো কারণ নির্ণয় করতে হলে আমাদের যে আমরা যেটা একটু আগে ছবিগুলো দেখলাম যে মানে ভয়েস বক্সে যে ভোকাল কর্ড থাকে, সেই ভোকাল কর্ডের মুভমেন্টটা আমরা আমরা কিন্তু পরীক্ষা করতে হবে সবার আগে। তাহলে এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হয়, আমরা একটা লেরিঙ্গোস্কোপি, অর্থাৎ একটা ক্যামেরা আছে আমাদের, এই ক্যামেরা দিয়ে আমরা এটা রডও থাকতে পারে অথবা নাকের ভিতর দিয়ে ফ্লেক্সিবল দিয়ে আমরা কিন্তু ওই ভোকাল কর্ডটা এক্সামিনেশন করতে পারি, আমরা পুরোপুরি ছবিটা দেখতে পারি। তো এই ছবিটা দেখলেই আমরা তখন বুঝতে পারবো যে ভোকাল কর্ডের মানে এই কারণে আমাদের মানে কথা যে স্বরভঙ্গ হয়েছে এটা মানে হয়েছে কিনা। কারণ আমরা যে কথাটা বলছি প্রথমে যদি আবার আসি যে ভোকাল কর্ড দুইটা এ পজিশনে আসবে। প্রিয় দর্শক, আমরা যদি গিটারের কথা একটু চিন্তা করি, গিটারের যে তারগুলা থাকে, এই তারগুলা কিন্তু যদি টান না থাকে তাহলে কিন্তু শব্দগুলো আমরা আমাদের কাঙ্ক্ষিত মানে আমরা পাই না। তো এই ভোকাল কর্ড যে দুইটা আমরা দেখেছি, এই দুইটার আশেপাশে কিন্তু আমাদের মাসেল থাকে। যেমন এই যে আমরা হাত নাড়াচ্ছি, এই হাত নাড়াচ্ছি, আমাদের হাতে কিন্তু অনেক মাংসপেশি আছে। এই মাংসপেশিগুলা কার্যকর হিসাবে আমরা এটা পারছি। যাদের এইটুকু প্যারালাইজড হয়ে যায় ওনারা কিন্তু সেটা পারেন না। তো এই ভোকাল কর্ডটাকে কিন্তু নাড়াচাড়া করানোর জন্য বেশ কয়েকটা মাংসপেশি এখানে কাজ করে। এই মাংসপেশিগুলা তিনটা কাজ প্রধানত করে। একটা মানে
কয়েকটা আছে টান টান করে রাখে, যেটা আমরা গিটারের কথাটা বললাম। আর কয়েকটা আছে যেমন সে এভাবে ফাঁক করে, ওইটাকে বলি আমরা অ্যাবডাকশন, অর্থাৎ একজন আরেকজন কাছ থেকে দূরে নেয়। যেমন আমরা শ্বাস যখন গ্রহণ করি তখন কিন্তু এটা দূরে যাচ্ছে, আবার যখন কথা বলছি তখন তারা কাছে আসছে, একজন আরেকজনের কাছে আসছে। যত কাছাকাছি আসবে, যত একজন আরেকজনের গায়ে মিশে যাবে, তত সুন্দর শব্দ হবে। তাহলে আমরা এই তিনটা জিনিস পেলাম, মাসেলগুলো একবার তাকে দূরে নেয়, একবার তাকে কাছে আনে, একবার আবার টান টান করে রাখে। সুতরাং এই মাসেলগুলার পাওয়ার যদি কোনো কারণে কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কথা বলতে পারবো না, কথা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো এটা বিভিন্ন কারণে হইতে পারে, শুধু এই লোকাল যে আমরা ভোকাল কর্ডের কারণে হবে এমন কিন্তু না, আরো কারণে হইতে পারে। তো সব ডিটেলস আমরা হয়তো প্রিয় দর্শক আপনাদের জন্য হয়তো অতটা বলা দরকার নাই, কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো, আমরা যখন অনেকেই আমরা একটু আগে বলছি মিস ইউজ করি বা ওভার ইউজ করি, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করি অথবা ফিসফিস করি, এইগুলা 3-4টা কারণে কিন্তু আমাদের ভোকাল কর্ডে ফ্রিকশন হয়, এখানে নডিউল হয়ে যাইতে পারে, ইরেগুলারিটি হয়ে যাইতে পারে, হ্যাঁ, এবং কোনো কোনো সময় দেখা যায় যে এইগুলোর থেকে পরবর্তীতে ক্যান্সারও ডেভেলপ করতে পারে। তো এই সমস্ত কারণে কিন্তু আমাদের গলার সর্বঙ্গ হইতে পারে। আমরা যখন ক্যামেরা দিয়ে গলার ভিতরটা দেখব, একটু আগে যে আমরা প্রথম ভিডিওটা দেখেছিলাম সেটা হচ্ছে স্ট্রোবোস্কোপি। স্ট্রোবোস্কোপি এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো প্রথমে আমরা লেরিঙ্গোস্কোপি করব। এই লেরিঙ্গোস্কোপিতে আমরা কিন্তু ভোকাল কর্ডে কোনো রোগ আছে কিনা, আশেপাশে কোনো রোগ আছে কিনা, তার পাইরোফাম্পোসাতে রোগ আছে কিনা, মানে টোটাল গলার ভিতরটা কিন্তু আমরা ওয়েল ভিজুয়ালাইজড, সুন্দরভাবে আমরা সবকিছু দেখতে পারি, ছবি তুলে রাখতে পারি, ডকুমেন্ট রাখতে পারি। সুতরাং এটা হচ্ছে লেরিঙ্গোস্কোপি, আমাদের প্রথম যে পরীক্ষাটা। কিন্তু এই পরীক্ষাতে আমরা ওই যে ভয়েস প্রোডাকশন হয়, যে ভয়েস কোয়ালিটি, এইটা দেখার জন্য আবার আমাদের ওই যে স্ট্রোবোস্কোপি লাগে। স্ট্রোবোস্কোপি অর্থাৎ আমরা ওখানে দেখেছি যে আমরা যখন এগুলো যখন মুভমেন্ট হয় তখন মিউকোসাল ওয়েভ তৈরি হয়, ভোকাল কর্ডের মধ্যে মিউকোসাল ওয়েভ তৈরি হয়। এই ওয়েভটা 100 থেকে 300 হার্জে কিন্তু চলে, যেটা আমরা লেরিঙ্গোস্কোপি করার সময় খালি চোখে দেখতে পারি না। ওই বিশেষ যন্ত্র স্ট্রোবোস্কোপি তখন ওটাকে ধীর গতিতে করে নিয়ে দেখায়। আমরা যদি আবার স্ট্রোবোস্কোপির ভিডিওটা দেখতে পারতাম তাহলে ভালো লাগতো রায়হান সাহেব। তাহলে একটু সহজ আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা না ভিডিও হ্যাঁ দর্শক, আমরা যা দেখলাম যে এই মিউকোসাল ওয়েভটা মিউকোসাল মানে নড়ছে, এবং এটা নর্মালি 100 থেকে 300 হার্জ পর্যন্ত চলে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না। কিন্তু এই মেশিনের দ্বারা আমরা কিন্তু এটা দেখতে পারি এবং রোগ আমরা ধরতে পারি। এই যে লেরিঙ্গোস্কোপি, স্ট্রোবোস্কোপি, এবং এখানে যদি আমরা আরেকটু আগাই তাহলে দেখা যাবে যে যে এআই বেসড ভয়েস অ্যানালাইসিস এখন নতুন ইমার্জিং আছে বাজারে, যে এটা অনেকটা বায়োমার্কার হিসাবে কাজ করে। ভয়েস এইটা অ্যানালাইজ করে আমরা কিন্তু হার্ট ফেইলিওর এবং গলার ভিতরে কোনো প্যাথোলজি আছে কিনা এটাও কিন্তু আমরা ধরতে পারি কথা শোনার মাধ্যমে। মানে এআই বেসড এরকম টেকনোলজিও সামনে অদূর ভবিষ্যতে আসবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা দেখি, এবং কোনো কারণে যদি এখানে আমাদের কাছে মনে হয় যে কোনো গ্রোথ বা মানে মাংস বা লাম্প বেড়ে গিয়েছে, যেটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু আমরা ওই লেরিঙ্গোস্কোপি করার সময় ওইখান থেকে আমরা এক টুকরা ছোট্ট এক পিস মাংস নিয়ে ওটা পরীক্ষা পাঠাই, এবং সেটা ডায়াগনোসিসের ভিত্তিতে আমরা কিন্তু তখন চিকিৎসা দিতে পারি। এখন যদি কোনো কারণে গলার মধ্যে কোনো মাংস বেড়ে যায়, অনেক রোগী কিন্তু তখন আর ওইটা পরীক্ষা করার জন্য মাংস আনতে রাজি থাকেন না। ভাই, এই বোকামিটা করবেন না, এটা একটা চরম বোকামি।
কারণ আপনার ভয়েস চেঞ্জ হয়ে গিয়েছে, ওইখানে একটা কারণ দেখা যাচ্ছে, এই কারণটা আপনার ক্যান্সার কিনা সেটা ধরার জন্য একটু পরীক্ষা করা হবে। আপনি এই মাংস পরীক্ষা করতে বাধা দিবেন, আপনি চিকিৎসাকে বিলম্বিত করবেন, এবং একটা সময় দেখা যাবে যে আপনার পুরা ভয়েস বক্স পুরা ফেটা ফেলা লাগতেছে আপনার ক্যান্সার চিকিৎসা করার জন্য। সুতরাং যদি কখনো কোনো ডাক্তার, ইএনটি ডাক্তার আপনার পরীক্ষা করার সময় বলেন যে আপনার গলার ভিতর থেকে একটু মাংস নিতে হবে পরীক্ষা করার জন্য, কখনোই না বলবেন না, কখনোই না বলবেন না, কারণ এখানে আপনার কোনো ধরনের কোনো ক্ষতি নাই। সুতরাং আপনি বড় একটা ডায়াগনোসিস পেয়ে যাবেন। যদি না হয় তাহলে তো আল্লাহ বাঁচালো, আর যদি হয়ে যায় তাহলে আপনি আর্লি চিকিৎসাতে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দ্রুত চিকিৎসা করলে তো আমরা অবশ্যই ভবিষ্যতের জটিলতা থেকে দূরে থাকতে পারবো। তো ভোকাল কর্ডে নডিউল হলে তখন কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? ভোকাল কর্ড নডিউল, খুব ভালো প্রশ্ন করেছেন, এবং এটা অনেকেই আমরা ভুগছি। আমরা যারা ভয়েস ইউজার, আমরা আগে বলেছি, তাদের জন্য এটা হয়, এবং এটার নামই হয়েছে সিঙ্গার্স নডিউল, মাম্মিস নডিউলস, স্ক্রিমার্স নডিউলস, পলিটিশিয়ান নডিউলস, টিচার্স নডিউলস। সুতরাং যারা ভয়েস বেশি ইউজ করেন, মিস ইউজ করেন, তাদের ক্ষেত্রে এটা হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবচেয়ে মানে স্ট্যান্ডার্ড যে চিকিৎসা সেটা হলো এটাকে মানে প্রথম যে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা করতে করব সেটা হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে ভয়েস রেস্ট নিব, আমরা কথা বলা বন্ধ করে দিব। এই কথা বললেই কিন্তু অনেকের জন্য সমস্যা হয়ে যায়, বিশেষ করে আবার আমাদের যারা ব্যবসায়ী গ্রুপ আছেন, অনেক ভাইয়েরা আছেন যাদের এটা হয়, ওনারা কিন্তু এই রোগে ভুগে থাকেন, ওনাদের ক্ষেত্রে কিন্তু এটা হইতে পারে। তা আমরা ভয়েস রেস্ট নিব, বেশি বেশি করে পানি পান করব, এবং গার্গেল করব একটা অ্যান্টিসেপটিক দিয়ে, এবং আরেকটা হচ্ছে আমরা স্টিম ইনহেলেশন নিয়ে এটা আর্দ্র রাখবো। এখানে বিশেষ করে একটা উল্লেখ করা প্রয়োজন, এসিতে আমরা যারা থাকি সারাক্ষণ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গলা এবং নাক অনেক সময় ড্রাই হয়ে যায়, নাক থেকে অনেক সময় ব্লিডিংও হইতে পারে, গলা ড্রাই হয়ে আপনার কথা বলতে কষ্ট হইতে পারে। সেই ক্ষেত্রে সব সময় আপনাকে পানির সাথে রাখতে হবে, কিছুক্ষণ পরে পরে আপনাকে পানি খেতে হবে, অর্থাৎ আমাদের এটাকে আমরা বলি ভোকাল হাইজিন, ভোকাল হাইজিন মেনটেন করতে হবে। এবং এই ভোকাল হাইজিনের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে হাইড্রেশন বা পানি খাওয়া, ভিজিয়ে রাখা গলার ভিতরে। আমাদের যে ভোকাল কর্ড আছে, লেরিংস আছে, বা পুরো গলাটাকে আমরা যেন মাঝে মাঝে ভিজিয়ে রাখি, তাকে যেন শুষ্ক হইতে না দেই। এবং এর সাথেই চলে আসবে আপনার ভালো একটা বিশ্রামের সাথে ভালো একটা ঘুম, পর্যাপ্ত পরিমাণ ঘুম। এটাও কিন্তু আপনার বয়সের উপর একটা মানে কি ফেলে। এবং আরেকটা হচ্ছে ডায়েট, আমরা যেন স্পাইসি ডায়েট, বা যেটা ওই যে আমরা একটু আগে বললাম রিফ্লাক্স হবে, এরকম ডায়েট, বা খাওয়ার সময় অনেক স্পাইসি খেলাম, ঝাল লাগলো, গলার মানে মিউকোসা গুলো পুড়ে গেল, এরকম যেন না হয়। এই ডায়েট, পানি এবং বিশ্রাম, পর্যাপ্ত বিশ্রাম, এটা কিন্তু আমাদের ভয়েস কোয়ালিটিকে কি করবে। তো সুতরাং আমরা এই 15 দিন এটা এই রেমেডি নিতে পারি। যদি এই রেমেডিতে ভয়েস উন্নতি না হয়, এই ক্ষেত্রে তখন আমাদেরকে ভোকাল কর্ড নডিউলে অপারেশন করা লাগে। এখানে একটা কথা বলা দরকার, এই ভোকাল কর্ড নডিউল কিন্তু সাধারণত দুই পাশেই হয়, দুইটা ভোকাল কর্ডেই হয়, এবং এই দুইটা ভোকাল কর্ডে একসাথে অপারেশন করা মানে যায় না বা ঠিক না, কারণ তাইলে আবার অনেক সময় এটা একটা আরেকটার সাথে ফাইব্রোসিস হয়ে লেগে যেতে পারে এই ভয়ে। সুতরাং আমরা একটা একটা করে করি, এবং এখানে লেজার অপারেশনটা সবচেয়ে আইডিয়াল, লেজার অপারেশন অথবা কবলেশন দিয়েও করা যায়। সুতরাং লেজার, কবলেশন এগুলো মানে উন্নত প্রযুক্তি দিয়ে, এখানে প্রত্যেকটা ফাইবার গুরুত্বপূর্ণ। আন্ডার মাইক্রোস্কোপ, বাই লেজার অর কবলেশন আমাদেরকে একদম প্রেসাইজলি ওই জায়গা থেকে ফুলা বা গুটলিটাকে আমরা কেটে নিয়ে আসতে পারবো। সুতরাং এটা অবশ্যই গুরুত্ব দিবেন, কারণ ওই ফাইবারের মধ্যে আপনি যদি বেশি ফাইবার ড্যামেজ হয়ে যায়, ভয়েস আবার মানে অল্টারেশন হয়ে যাবে, আবার মানে কম কাটলে সেখান থেকে আবার হয়ে যাবে। সুতরাং প্রেসাইজলি কাটার জন্য লেজার বা কবলেশন খুবই গুরুত্বপূর্ণ। বা আমাদের লেরিঞ্জিয়াল সার্জারিতে মানে ফার্স্ট চয়েস লেজার, সেকেন্ড চয়েস কবলেশন। ধন্যবাদ। ডক্টর নাইম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকে যে তারা কিভাবে কন্টেন্ট নিবে।
প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের ভয়েস নিয়ে কথা বললাম। ভয়েস আমাদের আইডেন্টিটি, ভয়েস আমাদের ইউনিক ওয়ান। আমার ভয়েস আমারই মতো। তো শেষের দিকে আমি যে গল্পটা বলতে চাই যে আমার ভয়েসটাই কিন্তু নর্মাল না, এর একটা গল্প আছে। গল্পটা হচ্ছে আমরা 3 ভাই একসাথে মানে একই টেবিলে বসে পড়তাম, এবং আমাদের বাড়িটাতে আমার মা বাবা যেহেতু মাস্টার ছিলেন, মানে শিক্ষক ছিলেন, আমাদের বাড়িতে পড়াশোনাটার একটু কি চলনটা বেশি ছিল। বাড়ির সামনে একটা মাঠ ছিল, এই পুরো মাঠের ওই ও প্রান্ত থেকে আমাদের বাড়ির পড়াশোনা শোনা যেত, এবং 3জন কম্পিটিশন করে পড়তাম কার গলা কত জুড়ে। এবং এই ওভার ইউজ অর মিস ইউজ অফ ভয়েস ইন দ্য স্টুডেন্ট লাইফ, এখান থেকেই আমার ভোকাল কর্ডটা কিছু ঠিক হয়ে গিয়েছে। সুতরাং দিস ইজ মাই ইউনিক ভয়েস, আই এম ভেরি মাচ হ্যাপি উইথ দিস। তো আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই যে আমাদের এই ভয়েসটার যত্ন নিতে হবে। আমাদের এবারে থিমই হচ্ছে যে কেয়ার ফর আওয়ার ভয়েসেস, অর্থাৎ আমাদের কণ্ঠের যত্ন নিন। প্রত্যেকে আমরা আমাদের মানে কণ্ঠের যত্ন নিব, এবং এখান থেকে আমরা চিৎকার চেঁচামেচি করব না, ফিস ফিস করে কথা বলবো না, বেশি বেশি করে পানি খাবো, এবং আমরা এই ওরাল হাইজিন মেনটেন করব, ভোকাল হাইজিন মেনটেন করব। এবং যারা প্রফেশনাল ভয়েস ইউজার, মানে সিঙ্গার বলেন কিংবা টিচার বলেন, ওনারা যদি সকালে একটু রেওয়াজ করে নেন, সেটাকে আমরা বলি ভয়েস এক্সারসাইজ। হ্যাঁ, একটু রেওয়াজ করে নিলে মানে সেটা আমাদের কণ্ঠস্বরের জন্য ভালো। এবং ধোঁয়া বা খুব কড়া পারফিউম এগুলো যেন আমরা একটু অ্যাভয়েড করি, কারণ এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য মানে ভোকাল কর্ডের জন্য ক্ষতিকর। মডার্ন কনসেপ্ট যেটা বলা হয়েছে ভয়েস কেয়ার, শুধু গলার মানে কেয়ার না, পুরো বডির কেয়ার নিতে হবে। অর্থাৎ যে কারণে আমরা বলছি আপনি খাদ্যাভ্যাসেও চেঞ্জ আনতে হবে, আপনার ঘুমের মধ্যে চেঞ্জ আনতে হবে, আপনার স্ট্রেসের মধ্যে মানে যেন না থাকেন, আপনি স্ট্রেস কমাতে হবে, রিল্যাক্স থাকতে হবে। এখন লাস্ট অফ অল যে কথাটা বলবো, আমরা প্রত্যেক দিন অন্তত কয়েকবার এই ব্রেদিং একটা এক্সারসাইজ আছে, যেটা করোনাকালীন সময় আমরা কিন্তু অনেকেই এটার অভ্যাস করেছি, এবং এই অভ্যাসটা করলে ভালো, এবং এটার জন্য আলাদা কোনো প্রস্তুতি লাগে না। আপনি শুয়ে বসে এবং মানে এমনকি যোগব্যায়ামের মতো করে বসেও কিন্তু সেটা করতে পারেন। সেটাকে বলি আমরা মানে অ্যাবডোমিনাল ব্রিদিং অথবা ডায়াফ্রামেটিক ব্রিদিং, অনেক সময় বলে বেলি ব্রিদিং। অর্থাৎ এটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা হাত রাখতে হবে চেস্টে, একটা হাত রাখতে হবে আমাদের বেলিতে, এইখানে জাস্ট মানে আমাদের হাড়ের নিচে এখানে রাখতে হবে। তখন আমরা কি করব, অর্থাৎ আমরা যখন জুড়ে নাক দিয়ে শ্বাস নিব, আমাদের বেলি বা পেট ফুলবে, পরে আমরা সেটা মুখ দিয়ে ছাড়বো। যদি আমি এটাকে এভাবে দেখাই, অর্থাৎ নেওয়ার সময় আমার চেস্ট জায়গায় থাকবে, পেট ফুলবে, আমি নাক দিয়ে শ্বাসটা নিব, পেট ফুলবে, আবার যখন ছাড়বো তখন মুখ দিয়ে ছাড়বো, আমার পেটটা ধীরে ধীরে ভিতরে চলে যাবে, চেস্ট কিন্তু থাকবে। এটাকে বলে অ্যাবডোমিনাল ব্রিদিং বা বেলি ব্রিদিং। তো এই ব্রিদিং এক্সারসাইজটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো। তো সুতরাং প্রথম যে কথা হচ্ছে, আপনি আর কিছুই না পারলে অন্তত পানিটা খাবেন। পানি আপনার জন্য মানে খুবই প্রয়োজনীয় আমাদের গলার জন্য, শরীরের জন্য, এবং এটা কিডনির জন্য। অর্থাৎ মানে যেটাকে বলি যে কারণে পানির অপর নাম আসছে কি, জীবন। পানির আরেক নাম আসছে জীবন। সুতরাং আমাদের জীবন চলার জন্য আমরা পানি অবশ্যই খাবো, অ্যাভয়েড করব অ্যালকোহল, ধূমপান এবং ক্যাফেইন, এগুলো অবশ্যই আমরা অ্যাভয়েড করব। শাউটিং অ্যাভয়েড করব, ফিস ফিস করে কথা বলাটা অ্যাভয়েড করব, এবং মাঝে মধ্যে যদি সুযোগ থাকে তাহলে আমরা স্টিম ইনহেলেশন করতে পারি, তাইলে ওটা আমাদের ভোকাল কর্ডের আর্দ্রতাকে বাড়িয়ে দিবে, এবং তখন আমাদের ভয়েস কোয়ালিটিটা ভালো থাকবে। তাহলে আমরা ডক্টর, টিচার এবং পাবলিক স্পিকার যারা আছেন তাদের সবাইকে কিন্তু ভয়েস ট্রেনিং করতে হবে, এবং আমরা যেগুলা বললাম এগুলা অ্যাভয়েড করতে হবে, যেগুলা মানে গ্রহণ করলে আমাদের ভয়েসটা ভালো থাকবে, আর্দ্র থাকবে গলাটা, এবং ওরাল হাইজিনও আমরা মেনটেন করব, তবেই কিন্তু আমরা আমাদের কণ্ঠের যত্ন নিতে পারবো। তাহলে প্রিয় দর্শক, আমরা মুদ্রা কথা যদি 3টা জিনিস মানি,
চিৎকার চেঁচামেচি করব না, ধূমপান, অ্যালকোহল, কফি এগুলা বেশি খাবো না, বেশি বেশি করে পানি খাবো, মাঝে মধ্যে এক্সারসাইজ করব। এই হলে কিন্তু আমাদের ভোকাল কর্ড ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আমরা রিল্যাক্স থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শাবনাজ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম, আপনি খুব সুন্দর করে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছেন। দর্শক, কণ্ঠস্বরের পরিবর্তন হলে অবহেলা না করে অবশ্যই দ্রুত চিকিৎসা নিবেন। কণ্ঠস্বর নিঃশব্দ হওয়ার আগেই সচেতন হন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। NJL টোটাল ENT কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 0176 722 8844।